যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আবার শুল্কের অস্বস্তি, এটি আজকের সমকালের প্রধান খবর। দর্শক, সমকালের সংবাদ পর্যালোচনায় এটি নিয়ে আজকে আলোচনা করব। আর আলোচনার জন্য সমকাল স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব। মুহিব ভাই, আপনাকে শুরুতেই স্বাগত। আপনাকে ধন্যবাদ, সমকাল দর্শকদের ধন্যবাদ। মুহিব ভাই, যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে আবারও শুল্কের অস্বস্তি, আমরা এই রিপোর্টটা দিয়ে আসলে কি বুঝিয়েছি? অস্বস্তি আসলে এটা আমাদের জন্য কিছু উদ্বেগের বিষয়। অস্বস্তিটা আসলেই আদতে এটা অস্বস্তির বিষয়। কেন সেটা? কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের তৈরি পোশাকের প্রধান বাজার, আবার তৈরি পোশাক হচ্ছে আমাদের প্রধান রপ্তানি পণ্য। তো সেই বাজারটার মধ্যে হঠাৎ করে এখন আমাদের বিদ্যমান যে শুল্ক রয়েছে তার অতিরিক্ত 35% শুল্ক আরোপ করা হয়েছে। অর্থাৎ একদিন আমরা শুল্ক দিয়েছি প্রথমত 16, গড়ের 16, সব পণ্যের ভিত্তিক আলাদা আলাদা আছে, কিন্তু যদি আমরা গড় করি তাহলে সেটা দাঁড়ায় 16%। সেই 16% অতিরিক্ত গত জুলাই থেকে আরও 10% আরোপ হয়েছে। এখন অতিরিক্ত নতুন করে আরও 35 আরোপ হলো। তো বলা হচ্ছে, এটা স্পষ্ট এখন হওয়া সম্ভব হয়নি যে যখন 35% বাড়ানো হলো তখন বাকি 10%-এর মধ্যে সমন্বয় করা হবে কিনা। আচ্ছা, যদি সমন্বয় হয়ে গিয়েও থাকে 10%, তাহলে আমাদের শুল্ক দাঁড়াবে প্রায় 51%, যেটা মোটামুটি বেশ বড়, অনেক বড়। এবং ধরেন একটা পণ্য এখন যেটা যাচ্ছে আমাদের 16%, এক টাকা আমরা 16 টাকা আমাদের পণ্যের উপর দেয়, আমরা যদিও দিই না, সেটা দাঁড়াবে 3 গুণ, তাই না? 3 গুণের বেশি। ফলে এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় বার্ডেন হয়ে দাঁড়াবে। এতে হবে কি, আমরা রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো। কারণ হচ্ছে এটা তো একে হচ্ছে তথ্যের একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যারা প্রধান প্রতিযোগী চীন, ভিয়েতনাম, ভারত, এই 3 দেশকে এই শুল্কের মধ্যে রাখা হয়নি। ফলে আমরা প্রতিযোগিতায় একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এখন। কারণ হচ্ছে আমাদের প্রধান প্রতিযোগী হচ্ছে ভিয়েতনাম, তাদের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে। ফলে তারা এখন মোটামুটি কত সম্ভবত 15% দিতে হবে, বাকি তারা রিকুপ করে নিয়েছে। চীনের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের চুক্তি হয়ে গেছে, ভারতের সাথে চুক্তি হওয়ার একবার শেষ পর্যায়ে রয়েছে। তো আমাদের প্রধান যে 3 প্রতিযোগী তারা শূন্য শুল্ক অথবা সামান্য শুল্কে, সহনীয় শুল্কে সেখানে পণ্য রপ্তানি করবে। আমার জন্য সেটা 3 গুণ 4 গুণ বেশি। কিন্তু এটা কেন? এটা কি কোনো বাণিজ্যিক কৌশল কিনা, বৈশ্বিক কৌশল, বাংলাদেশের উপরে কোনো একটা চাপ? এটা বাণিজ্যিক কৌশল কেউ কেউ বলে থাকেন, কিন্তু আমার সেটা একেবারে মনে হচ্ছে না। কারণ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ তো নয়, এরকম 14টা দেশকে তারা এখন এই শুল্কের ফাঁদে ফেলেছে। আর এটা হয়তো এটা বাণিজ্যিক কৌশল হতে পারে, কিন্তু অন্য কোনো কূটনৈতিক অন্য কোনো এর মধ্যে স্বার্থ আমি দেখছি না। কারণ হচ্ছে এরকম করে করে তারা, যেমন চীনের উপরে প্রথম যখন তারা চুক্তি হয়েছে তার আগে কিন্তু তাদের উপরে সম্ভবত 70%, 74% শুল্ক আরোপ করেছিল। এই শুল্কের কারণেই কিন্তু পরে চীনের সাথে তাদের চুক্তিটা হয়েছে, অর্থাৎ চীন বাধ্য হয়েছে তাদের সাথে চুক্তি করার জন্য। একই কথা ভিয়েতনামের ক্ষেত্রেও, একই কথা ভারতের ক্ষেত্রেও, একই কথা বাংলাদেশের ক্ষেত্রেও। ফলে এটা শুধুমাত্র ওরা তাদের বাণিজ্যকে সেফগার্ড দেওয়ার জন্য অথবা তাদের রাজস্ব বাড়ানোর জন্য এরকম একটা নীতি নিয়ে থাকতে পারে। কিন্তু যদি বলি, আসলে আপনি বললেন, তারপরে যদি আরেকটু স্পষ্ট করেন যে বাংলাদেশের উপর দেওয়া হলো, কিন্তু বাংলাদেশের প্রতিবেশী দেশ কয়েকটি দেশ আছে, বেশ কয়েকটি দেশকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে। এগুলো কেন? আসলে বাংলাদেশের উপরে কেন তাদেরকে বাইরে রাখা হলো কেন? না, সে কথা আমি যেটা বলেছিলাম আর কি, প্রধানত যে 3টা দেশের কথা বলেছিলাম সেগুলো মূল প্লেয়ার কিন্তু তারাই। যুক্তরাষ্ট্রের বাজারে মূল প্লেয়ার হচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম, চীন, ইন্ডিয়ান নাউন্ডেজ, এবং আপনার তুরস্ক, পাকিস্তান, তারপরে কম্বোডিয়া, এইসব দেশগুলো। যে কথা বলছি আপনাকে, যে বারবার বলতে হচ্ছে যে আসলে ভারত, চীন, ভিয়েতনাম, তাদের সাথে ওদের একটা চুক্তি 2টা দেশের সাথে হয়ে গেছে, ভিয়েতনামের সাথে, চীনের সাথে, ভারতের সাথে একেবারে শেষ পর্যায়ে রয়েছে, যে কোনো সময় হয়ে যাবে। ফলে তারা শুল্কের বাইরে থাকবে অথবা সহনীয় শুল্কের আওতায় আসবে, চুক্তির পর সেটা বোঝা যাবে কত দাঁড়াচ্ছে। এই হচ্ছে মুদ্রা। এটা একটা গেল। এই শুল্কও তো বাংলাদেশের উপর যেহেতু আছেই, ধারণা করা হচ্ছে হয়তো সামনের দিনে এটার ভোগান্তি পোহাতে হবে বাংলাদেশের অর্থনৈতিক খাতে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশের অর্থনৈতিক এই সঙ্গে যারা জড়িত, তারা এটার জন্য কি করবেন বা কি করছেন? আপনার তো নিশ্চয়ই কথা হয়েছে, খোঁজ রাখছেন। হ্যাঁ, আমি কিছুটা খোঁজখবর রাখার চেষ্টা করেছি। আসলে ইম্প্যাক্টটা কী হবে সেটা একটু বলে নিই আগে। ইম্প্যাক্টটা হচ্ছে যে আমরা, যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের প্রধান বাজার, কিন্তু একমাত্র বাজার নয়। আমাদের জন্য কিন্তু ওপেন স্কাই। আমাদের জন্য সবচেয়ে বড় বাজার রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সেখানে আমরা কিন্তু ভিয়েতনামের তুলনায় ভালো করছি, তারপরে চীনের তুলনায় ভালো করছি, সেখানে আমরা নাম্বার 1 রপ্তানিতে। আমাদের সেই বাজারে আরও ভালো করে এক্সপ্লোর করতে হবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে নতুন নতুন অনেক বাজার, সম্ভাবনার বাজার রয়েছে, যেমন চীন আমাদের একটা বড় বাজার।
চীন নিজে যদি তার এক্সপোর্টার, কিন্তু আমার জন্য একটা অনেক বড় ভোক্তা বাজার, বেশ তারা বড় এক শক্ত অনেক বড় বাজার। জাপান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, তারপরে আপনার ইভেন ইন্ডিয়া পর্যন্ত রয়েছে। এগুলো আমাদের বড় বাজার, সরাসরি এগুলোকে আমরা ভালো করে এক্সপ্লোর করতে পারি। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধার মধ্যে যে সুবিধাটা আমরা পাচ্ছি, সেই সুবিধাটা আমরা সরাসরি শতভাগ কাজে লাগাতে পারিনি এখনো। কারণ হচ্ছে আমরা যদি এক নম্বর, কিন্তু এখনো অনেকটুকু আমাদের রপ্তানির সুযোগ যেটা ছিল সেটা আমরা কাজে লাগাতে পারিনি। এখন সেটা করতে পারি যে কোনো সময়। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের কথা যদি সরাসরি বলি, যুক্তরাষ্ট্র যেহেতু প্রধান বাজার এবং সেখানে রপ্তানি করে আমাদের একটা অভ্যস্ততা আছে, আমরা সেখানকার বাজার চাহিদা বুঝি, সেখানে কোন পণ্যের কখন চাহিদা তৈরি হয় সেটা সম্পর্কে ভালো ধারণা আছে, ওখানে বায়ারদের দৃষ্টিভঙ্গি কি ভালো করে জানা আছে আমাদের। ফলে সে বাজারটাকে একবারে ফেলে দেওয়ার মতো কোনো অবস্থা নেই, নাম্বার ওয়ান আবার। ফলে সরকার বলেন, উদ্যোক্তা বলেন, তাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে ওদের আসলে ওরা কি চায় সেটাকে জেনে বুঝে একটা সমন্বয় সমঝোতার মধ্যে আসতে হবে, যাতে করে মানে একেবারে বাজারটা আমাদের হাতছাড়া হয়ে না যায়, একটা উইন উইন সিচুয়েশন দাঁড়ায়। বিশেষ করে ধরেন আমরা তো অনেক পণ্যের আমদানি করে থাকি, হ্যাঁ, বিশেষ করে যেটা নিয়ে বেশি কথা হচ্ছে তৈরি পোশাকের কথা। তৈরি পোশাক উৎপাদনে যে পরিমাণ তুলা আমরা আমদানি করে থাকি, তার একটা অংশ আমেরিকা থেকে এখনো আসে, এটা আমরা কয়েক গুণ বাড়াতে পারি। আমি সে কথা আরেকবার সেটা তো জানবই, তৈরি পোশাকের কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে কোনো কৌশল নেওয়া হচ্ছে কিনা, কি করা হচ্ছে? সরকারের পক্ষ থেকে যেসব কৌশলগুলো এই যাবৎ নেওয়া হচ্ছে সেগুলো আসলে কোনো ফল দেয়নি। কারণ হচ্ছে ধরেন 3 মাস সময়, প্রায় 3 মাস পার হয়ে গেল প্রথম দফা যখন আমাদের উপর শুল্ক আরোপ করা হলো সারা বিশ্বের উপর, তখন থেকে এই পর্যন্ত আমাদের আসলে দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর, সেখানে তাদের প্রতিনিধি প্রায় শুনে আমরা মাঝে মাঝে কথা হচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে, ফল কি দাঁড়িয়েছে, তাই না? কোনো আউটকাম আমরা দেখতে পাইনি। ফলে হঠাৎ করে অকস্মাৎ এখন এরকম একটা শুল্ক খড়গ আমাদের এসে পড়লো। তো সুতরাং সরকার যে ডিমের তালে এগোচ্ছে, এইভাবে আসলে হবে না। প্রধান উপদেষ্টা একটা চিঠি লিখেছেন যে 3 মাস জন্য স্থগিত করা হোক। এই 3 মাসে আমাদের বেসিক্যালি কোনো অগ্রগতি হয়নি। আমরা ওদেরকে কি ধরনের শুল্ক ছাড় দেব, তাদের পণ্য আমাদের এখানে বাজার কতটা সহজলভ্য হবে, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সেরকম প্রস্তাব দেওয়া হয়নি। যা দেখেছি টুকটাক এগুলো আসলে তার হ্যাপি নয় বলেই কিন্তু এত বড় শুল্ক খড়গটা আবার এসছে আমাদের উপরে। বিশেষ করে তৈরি পোশাক খাতের যেসব উদ্যোক্তারা রয়েছেন, রপ্তানিকারক, তারা বলছেন যে আমাদের আসলে ওখানে লবিস্ট নিয়োগ করতে হবে। লবিস্ট বিভিন্ন দেশ তাই করে। ভিয়েতনাম যত বড় একটা সাফল্য তারা পেয়েছে, কেন কি তারা এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তারা মিনিস্ট্রি এবং বিভিন্ন বিভাগের সমন্বয়ে একটা বড় কমিটি করেছে, লিড দিয়েছেন একজন মন্ত্রী। তারা এটাকে খুব ইন্টেন্সিভলি এঙ্গেজমেন্ট করেছে এদের সাথে। কিন্তু এটার পাশাপাশি এইটা ধারণা করা হচ্ছে, বলছেন অনেকে, তৈরি পোশাক খাতে হয়তো বড় ধরনের একটা সংকট দেখা দিতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, এই বাজারে। আপনার কি মনে হয়? এই কথাটা আমি একেবারে শতভাগ একমত। আমি আপনাকে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে আমাদের অনেক বড় বাজার রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা অন্যান্য অপ্রচলিত বাজার রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের একমাত্র বাজার, সেখানে নয়, সেখানে আমাদের এক প্রধান বাজার বটে, সেখানে আমাদের তৈরি পোশাকের 20% যায়। এই 20%-এর মধ্যে হয়তো আমরা প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়ব ভিয়েতনামের কাছে। ভিয়েতনাম যেহেতু আমাদের প্রধান প্রতিযোগী, তারা শুল্কমুক্ত সুবিধা না পেলেও 15% মতো তাদের শুল্ক দাঁড়াচ্ছে। তারা একটা বড় সুবিধা পাবে, কিন্তু তাই বলে আমাদের বাজার হাতছাড়া হয়ে যাবে এরকম নয়। মনে রাখতে হবে আমরা কিন্তু বেসিক আইটেম করি, বেসিক আইটেম, কম দামের পণ্য আমরা তৈরি করি, গোলগোলা, টি শার্ট, এই যত, এগুলোর হচ্ছে কম দাম। হ্যাঁ, ফলে আমার যদি 35% শুল্ক দাঁড়ায়, অথবা যদি সাকুল্যে যদি 51ও দাঁড়ায়, $1 মধ্যে $1 51 সেন্ট দাঁড়াবে। যেহেতু আমরা কম দামে পণ্য করি, ফলে আমাদের শুল্কটা অনেক বেশি আমাদের জন্য বার্ডেন হবে না। যারা ধরেন যে একই পণ্য যদি $20 হতো, তাহলে 20 × 51, বুঝতে পেরেছি, বড় হবে। এবং একই সঙ্গে যদি বলি যে তৈরি পোশাক খাতটাই আসলে সামনে আসছে বারবারই। উদ্যোক্তাদের কথা বললেন আপনি, এই উদ্যোক্তাদের দিয়েই আসলে আলোচনা শেষ করতে চাই। উদ্যোক্তাদের আসলে তারা এই বাজার ধরে রাখতে, তাদের ব্যবসা বাণিজ্য ধরে রাখতে বিকল্প কি কৌশল নিচ্ছে বা নিতে পারে, আপনার কি ধারণা? না, এটা আসলে হচ্ছে, যদি আপনি শুল্ক সমন্বয়ের কথা বলেন, সেখানে কিন্তু সরকার কি করতে হবে, এখানে উদ্যোক্তাদের কিছুই করার নাই। তারা করতে পারে যেটা কিছু শুরু হয়ে গেছে, যেটা অনেকেই হয়তো জানেন না, যে যখন 10% শুল্ক আরোপ হলো গত এপ্রিলে, তারপর থেকে ক্রেতাদের সাথে এই 10% সমন্বয় করছে তারা। অর্থাৎ 10%-এর একটা পোর্শন ক্রেতারা দিচ্ছে, একটা পোর্শন রপ্তানিকারকরা দিচ্ছে। এখন তারা এই ধরনের এই জাতীয় অন্য কোনো উদ্যোগ নিতে পারেন, কিন্তু
অথবা তাদের মুনাফা কিছুটা ছেড়ে দেবেন যাতে করে বাজারটা দরটা সহনীয় হয়। কিন্তু এর বাইরে সরকার যেসব নেগোসিয়েশন প্রয়োজন এখন শুল্ক সহনীয় করার জন্য, সেই ক্ষেত্রে তারা সহায়ক শক্তি হতে পারে, সরকার পরামর্শ নিতে পারে, কিন্তু ডিরেক্টলি এরা এমন কিছু করার তাদের কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ মহিব ভাই, সমকাল স্টুডিওতে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, সমকাল দর্শকদের ধন্যবাদ। দর্শক, একই সঙ্গে আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাই। আজকে কথা বললাম যুক্তরাষ্ট্র পোশাক খাত, বাংলাদেশে এবং তাদের যে নতুন শুল্ক আরোপ করা হয়েছে এসব নিয়ে, এবং আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মামুন সোহাগ। আর নতুন কোনো পর্ব, নতুন কোনো আলোচনা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।